নমস্কার। আজকে এপ্রিল মাসের 7 তারিখ 2026 সাল। 2026 সালটা বিশেষ, কারণ এই বছর পশ্চিমবাংলায় বিধানসভা ইলেকশন। বিধানসভা ইলেকশন 5 বছর অন্তর অন্তর হয়। আমরা জানি এমনিতেই কয়েক মাস পরে পুজোর সময় যখন আসবে তখন এই রাজ্যে, এই শহরে পুজো আসছে করে সারা শহর মেতে উঠবে। ঠিক সেই রকমভাবেই 5 বছর অন্তর অন্তর এই এপ্রিল মাস নাগাদ কিন্তু ভোট এসছে বলে মানুষ মেতে ওঠে। তো এই ভোট যখন এসে গেছে তখন মনে রাখতে হবে যে 7 তারিখ আর 9 তারিখ বলছিলাম, তার ঐতিহ্যটা কি? ঐতিহ্য বলতে কিছুই না, গুরুত্বটাই যে আজকে 7 তারিখ, দুদিন পরে 9 তারিখে নমিনেশন ফাইল করার দিন শেষ। তার থেকে ঠিক 20 দিন পরে আমাদের এই কনস্টিটুয়েন্সি, যে কনস্টিটুয়েন্সি থেকে আমি নিজেকে প্রার্থী হিসেবে বা নৈবেদ্য হিসেবে আপনাদের সামনে নিবেদন করছি, সেই কনস্টিটুয়েন্সিতে 29 তারিখে এপ্রিল মাসের ভোট। তারপরে তো 4 তারিখে রেজাল্ট বেরোবে। তো এই যে 20টা দিন মাঝে সময় রয়েছে, এই 20 দিনের মধ্যে কি হবে না হবে দেখা যাবে। বেশ কয়েকটা ভিডিও এর আগে করেছিলাম এই আশা নিয়ে, একটা নতুন বার্তা নিয়ে। সেই নতুন বার্তাটা অবশ্য বেশি লোকের কাছে পৌঁছয়নি, কারণ ওই ভিডিওগুলো সোশ্যাল মিডিয়াতে থাকা সত্ত্বেও এমন নয় যে খুব বেশি ভিউয়ারশিপ পেয়েছে। তার মানে যারা প্রচুর ইনফ্লুয়েন্সার আছেন, যাদের কথা লোকেরা শোনেন, যাদের অনেক দূর অবধি তাদের কথাবার্তার মানে প্রভাবটা ছড়িয়ে আছে, তাদের নজরে পড়েনি এখনও কথাটা, বা নজরে পড়ে থাকলেও তারা কথাটাকে হয়তো গুরুত্ব দেননি। এখন যেহেতু ভোট এসে গেছে, তাই জন্য মনে হচ্ছে অনেকে হয়তো এই ব্যাপারটা নিয়ে যেটা বলতে চাইছি সেটা শুনে গুরুত্ব দিতে পারেন। কিন্তু বলতে কি চাইছি, এটাই বলা হচ্ছে যে এই বছর এই যে বিধানসভা ইলেকশন হবে, তাতে চারিদিকে 294টা কনস্টিটুয়েন্সিতে যেভাবে ভোটটা হবে, তার থেকে একটা একদম অন্যভাবে একজন প্রার্থী, একজন নৈবেদ্য হিসেবে নিজেকে নিবেদন করছেন একজন প্রার্থী। আর সেই প্রার্থী আপনাদের সামনে দাঁড়িয়ে, আপনাদের সামনে বসে আজকে এই কয়েকটা কথা রাখছেন। আমার নাম সৌরভ সরকার। আমি বিশেষভাবে কোনো এই পার্টি বা ওই পার্টির হয়ে যে টিকিট পেয়ে আপনাদের সামনে নিজেকে নিবেদন করেছি তা নয়, কিন্তু নিজেকে একজন নির্দলীয় বলতে চাই না। যদিও টেকনিক্যালি কথাটা বলা হয় ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট বা অনেকে বলেন নির্দলীয় ক্যান্ডিডেট, আমি কিন্তু বলতে চাইছি আমি সর্বদলীয় ক্যান্ডিডেট। কেন সর্বদলীয়? মানে কোনো পার্টির থেকে টিকিট পেয়ে আমি আপনাদের সামনে নিজেকে রাখছি না, তবুও সর্বদলীয় বলছি একটা বিশেষ কারণে। এই কারণটা একটু ভালো করে বুঝুন। আমি বেশি সময় নেব না, 10 মিনিটের এই ভিডিওটা। এই 10 মিনিটের ভিডিওটা যদি ভালো করে বোঝেন আর এটা বুঝে নিয়ে এর থেকে যদি কিছু আত্মসাৎ করে প্রভাবিত হয়, এটা নিয়ে কিছু কাজ করতে চান, মানে 20 দিন পরে আপনারা ওই যখন ইভিএম মেশিনের সামনে যাবেন তখন গিয়ে যদি যে বোতামটা আপনারা টিপবেন সেটা যদি একটু ভেবেচিন্তে, তাও সব কনস্টিটুয়েন্সি তো নয়, এটা শুধুমাত্র একটা কনস্টিটুয়েন্সি, কোন কনস্টিটুয়েন্সি সেটাতে আসবো পরে, কিন্তু শুধুমাত্র একটা কনস্টিটুয়েন্সিতে যদি আপনারা একটু ভেবে চিনতে ইভিএম মেশিনে বোতামটা টেপেন, তাহলে হয়তো আপনাদের একটা বড় পরিবর্তন, আপনাদের বলবো না, যারা ভোটার তারা তো সবাই 18 বছরের, 21 বছরের, এই সব একটা বয়সের মাপ আছে তারপরে, কিন্তু প্রভাবটা আসলে হবে পরের প্রজন্মের উপর হয়তো। কেন বলছি? কারণ যে ইচ্ছা, সদিচ্ছা নিয়ে আপনাদের সামনে দাঁড়িয়েছি সেটা একটু অন্য রূপের। এই ইচ্ছাটা হচ্ছে, আমি বলতে চাইছি যে আপনারা দেখুন, মে মাসে যখন এই নতুন সরকার গঠিত হবে, তখন কিন্তু মে মাসে একটা নতুন সরকারের মধ্যে মানে হচ্ছে প্রত্যেকটা যে মন্ত্রীপদ, সেই মন্ত্রীপদে নতুনভাবে নিযুক্ত হবেন এক একজন মানুষ, আর তারা নতুনভাবে নিজের দায়িত্বর সঙ্গে নিয়ে নতুনভাবে দায়িত্ব পালন করবেন। এই মন্ত্রী পদে নিযুক্ত হন যে প্রায় 30 থেকে 40-45 জন মতন, কারণ বিধানসভা আমাদের 294 জন, তার 15% মানে ঠিক 44 জন অবধি ম্যাক্সিমাম লিমিট মন্ত্রিসভার। যে পার্টি জিতবেন সেই পার্টির যিনি নেতা বা নেত্রী, তিনি নিজের একটা দল তৈরি করবেন আলাদা করে, যারা মন্ত্রিসভা বলা হয়, মন্ত্রীর দল। এই সবাই মিলে কিন্তু সরকারটাকে চালাবে। সরকার বলতে পুরো সরকারি তন্ত্রটার উপরে তারা বসবেন, এই মন্ত্রিসভা বসে তারা প্রত্যেকটা যে দপ্তর, প্রত্যেকটা মন্ত্রক, সেগুলোকে চালাবে।
তাহলে ভোটের মাধ্যমে আমরা নতুন পার্টিকে একটা নিয়ে আসছি, এই নিয়ে আসছি তা তো নয়। ভোটের মাধ্যমে আমরা করছিটা কি, নতুন সরকার গঠন করছি। আর এই সরকার গঠন মানে হচ্ছে মন্ত্রিসভাটা গঠন হচ্ছে, তারাই সরকারটাকে চালাবেন। তাহলে মে মাসে আমরা দেখতে পাবো যে নতুন শিক্ষামন্ত্রী, নতুন স্বাস্থ্যমন্ত্রী, নতুন গৃহমন্ত্রী, নতুন পর্যটন মন্ত্রী, নতুন অর্থমন্ত্রী, নতুন মুখ্যমন্ত্রী, এইভাবে এক পুরো মন্ত্রিসভা নির্বাচন হবে আর তারা দায়িত্ব নেবেন। তারই মধ্যে একটি পদ, মানে শিক্ষামন্ত্রীর যে পদটা পরিপূর্ণ হবে, সেই পদটার জন্যে নিজেকে নিবেদন করছি। এই পদটা ছাড়া আর অন্য কোনো পদের প্রতি, অন্য কোনো কাজের প্রতি আমার কোনো স্পৃহা নেই। তো শুধুমাত্র এই কারণে, আচ্ছা এই পুরো যে ভোট হচ্ছে, এই ভোটে আর কোনো একজন মানুষও দেখতে পারবেন না এত খোলাখুলিভাবে আপনাদের কাছে এসে এই কথাটা বলবে। একদম সম্পূর্ণভাবে খোলা বইয়ের মতন আপনাদের সামনে যে উদ্দেশ্যটা সেটা তুলে ধরলাম। শিক্ষামন্ত্রীর যে পদটা নতুনভাবে পরিপূর্ণ হবে, সেই পদে নিজেকে আবেদন করার জন্যে, মানে আমার অ্যাপ্লিকেশনটা করার জন্যে একমাত্র রাস্তা হলো এই ইলেকশানে দাঁড়ানো। কারণ বিধানসভায় যারা নির্বাচিত হন তাদের মধ্যেই একজনকে বেছে নিতে হয়, যিনি যে পার্টি জেতে তার থেকে যিনি মুখ্যমন্ত্রী হন, মানে পার্টির নেতা বা নেত্রী, তাকে বেছে নিতে হয় একজন মানুষকে, যাকে তিনি শিক্ষা মন্ত্রকের দায়িত্বটা দেন। ঠিক যেভাবে স্বাস্থ্যমন্ত্রকের দায়িত্ব দেন, অর্থমন্ত্রকের দায়িত্ব দেন, এইরকমভাবে। তা আমি নিজেকে সেই শিক্ষামন্ত্রীর যে দায়িত্বটা তখন কাউকে দেওয়া হবে, তার প্রার্থী হিসেবে নিজেকে আপনাদের সামনে নিবেদন করছি। এটা করা হয় না। লোকে বলতে পারেন যে এটা কি ধরনের কথা, আপনি আগেই ধরে নিচ্ছেন একটা, আপনি এই পদ না পেলে কি আপনি ভোটে দাঁড়াবেন না? না, একদম পরিষ্কার করে বলছি, এটাই আইডিওলজি। এই আইডিওলজিটাই একমাত্র যে কাজটাতে নিজেকে মনে করি, নিজেকে পটু মনে করি, নিজের মধ্যে কিছু কুশল আছে, নিজের মধ্যে এই কনফিডেন্সটা আছে যে এই কাজটা ভালো করে করতে পারবো, সারা জীবনের সাধনা, সারা জীবনের যে কুশলিতা, যে এক্সপার্টিস, যে মন্ত্রিত্বটা পালন করার জন্যে শুধুমাত্র সেইটা করব, আর অন্য কোনো দিকে আমার রাজনীতি নিয়ে কোনো চিন্তা নেই। রাজনীতিতে ঢুকতে হবে, রাজনীতি তৈরি করতে হবে, রাজনীতিতে সফল হতে হবে, এমনি কোনো আমার স্পৃহা নেই। একমাত্র উদ্দেশ্য হচ্ছে শিক্ষা দপ্তর, যেটা সেই দপ্তরে শুধুমাত্র 5 বছরের জন্যে, তার থেকে বেশি নয়, এই শুধুমাত্র 5 বছরের জন্য দায়িত্ব নিয়ে এই 5 বছরের শিক্ষা মন্ত্রকের যে সম্পূর্ণ ক্রিয়াকর্ম, যে কাজকর্ম, সেটাকে একদম নতুনভাবে একটা অন্য রূপ দিয়ে আমাদের সকলের জন্য একটা উদাহরণ তৈরি করা, যে কীরকমভাবে এই মন্ত্রিত্বটাকে পালন করা যায়। আর তারপরেও কথা দিচ্ছি যে আমি তো একদম কনফিডেন্ট, শিওর, আত্মপ্রত্যয়ের কোনো এতটুকু কমি নয় যে আপনারা যদি ভোট দিয়ে জিতিয়ে দেন, আর তারপরে যিনি মুখ্যমন্ত্রী হবেন উনি যদি দায়িত্ব নিয়ে এই দায়িত্বভারটা দেন, তাহলে 5 বছর পরে সবাই বলবেন যে আরে আপনি এখন ছেড়ে যাবেন না, আপনি থাকুন, আপনি থাকলে এত ভালো কাজ হয়েছে, আরও ভালো হবে ইত্যাদি বলবেন। কিন্তু তারপরে আমি থাকবো না, কিছুতেই থাকবো না। যদির কথা নদীতে সবাই বলে, কিন্তু যদির কথা ধরেই বলছি, যদি আপনারা জিতিয়ে দেন, যদি শিক্ষামন্ত্রী হই, তাহলে কিন্তু 5 বছর পরে একদম ডেফিনেটলি শিওর সবাই বলবেন যে এত ভালো কাজ হয়েছে, আপনাকে থাকতেই হবে। তখন কিন্তু আমি থাকবো না। কারণটা বলছি যে একজন ধর্মপরায়ণ মন্ত্রী হিসেবে এটাই মনে করি যে ক্ষমতার লোভ করাটা ধর্মপরায়ণ হওয়া নয়। তাই জন্যে ওই ক্ষমতাটা নিয়ে বসে থাকাটা শিক্ষামন্ত্রী হবার সঠিক উপায় নয়। তাই জন্য 5 বছর পরে, 5 বছরের মধ্যে এমন মানুষজন তৈরি করে দেওয়া যাতে অনেকে এসে সেই মন্ত্রিত্বের দায়িত্ব নিয়ে আরও এগিয়ে যেতে পারেন, আরও ভালো কাজ করতে পারেন, এটাই দায়িত্ব। এটাকে বলা হয় সাকসেশন প্ল্যানিং। তাই জন্য কোনো ক্রমেই ক্ষমতার লোভে এসে এই আপনাদের কাছে নিজেকে নিবেদন করছি তা নয়। কিন্তু এতটা বলছি যে জায়গায় পুরো মানে প্রযুক্তি, বিশেষ করে মানে টেকনোলজি, সায়েন্স টেকনোলজি যেখানে আমাদের নিয়ে এসছে, প্রযুক্তির যে দোরগোড়ায় আমরা দাঁড়িয়ে রয়েছি, সেইখানে দাঁড়িয়ে এই একটা বিভাগ, শিক্ষা বিভাগটাতে যদি সঠিক মন্ত্রী আপনারা না পান, তাহলে কিন্তু একটা বড় সুযোগ হাতছাড়া হয়ে যাবে। আর এখানেও একটা জিনিস বলে রাখি, আপনারা এইভাবে চিন্তা করেন না হয়তো,
প্রচুর যে দপ্তর হয় তার মধ্যে শিক্ষা দপ্তরটা একমাত্র না, ওই কয়েকটি দপ্তরের মধ্যে একটা, যেটা আমাদের কনকারেন্ট লিস্টে পড়ে। কনকারেন্ট লিস্টটা কি একটু বুঝিয়ে বলি, 2 মিনিট সময় এক্সট্রা লাগবে, একটু বুঝে নিন, কারণ ভোটার হিসেবে এই ব্যাপারগুলোই আপনাদের জানা দরকার। কোন পার্টি কার সঙ্গে কি করেছে, কি ঝগড়া কি না, সেই পার্টির ঝগড়ার মানে বন্যার মধ্যে বয়ে যাওয়াটার মধ্যে আপনাদের কোনো কাজ নেই। কিন্তু এই যে ব্যাপারটা বলতে যাচ্ছি, এটা যদি মাথায় আপনারা নিয়ে নিতে পারেন, বুঝতে পারেন, তাহলে সত্যিই আপনারা লাভবান হবেন। কনকারেন্ট লিস্ট বলেছিলাম, তার মানে কি, আমাদের যে সংবিধান, এই সংবিধানের মধ্যে লেখা আছে যে আলাদা আলাদা দপ্তর আলাদা আলাদা দায়িত্বের মধ্যে, তার মানে কিছু কিছু দপ্তর সেন্টারের যে সরকার, মানে রাজ্য সরকার নয়, সেন্টার, তাদের দায়িত্বে আছে। যেমন দেশের ডিফেন্স ধরে নিন, এইটা সেন্টার চালায়। কোনো দায়িত্ব আছে যেগুলো স্টেট চালায়, মানে রাজ্য চালায়। এগুলো বলাই আছে, এই দপ্তরগুলো প্রধানত স্টেট চালাবে। আর এই লিস্টে এমনি 2টো লিস্ট আছে, স্টেট লিস্ট মানে রাজ্যের লিস্ট, আর একটা সেন্টারের লিস্ট। এছাড়া কয়েকটা দপ্তর আছে যেটাকে বলা হয় কনকারেন্ট লিস্ট, মানে যুগ্ম লিস্ট। দুটো সেন্টার আর স্টেট দুজনেই যেটাতে নিয়ম বিধি এইসব চালাতে পারেন। তার মধ্যে পড়ে শিক্ষা বিভাগটা। তার মানে কি হচ্ছে, যে সেন্টার আর স্টেটকে একদম একসঙ্গে মিলে কাজ করতে হবে, তবেই মানুষের সত্যিকারের প্রগতি হবে। দুর্ভাগ্যবশত আমাদের পশ্চিমবাংলায় এই ব্যাপারটা, সেন্টার আর স্টেট একসঙ্গে মিলে কাজ করার যে লাভটা, তার থেকে আমরা বহু বছর ধরে বঞ্চিত। এই যে আগামী 5টা বছর হচ্ছে, তাতেও সেটা হবে কি হবে না বলা খুব মুশকিল। কোন পার্টি জিতবে আপনিও জানেন না, আজকে 7 তারিখে বসে আমিও জানি না। যতদিন না 4 তারিখ 4 মে আসছে, কেউ জানবো না। তাহলে আমি যদি কোনো পার্টির হয়ে এই প্রার্থী হয়ে আপনাদের কাছে আসি, তাহলে তো বলতে পারবো না, যদি জিতেও যাই তারপরেও যদি সেই পার্টি না জেতে, তাহলে তো আমাকে শিক্ষামন্ত্রী করা যাবে না। আর যদি আমি নির্দলীয় বা সর্বদলীয়, কোনো দলের বিরুদ্ধেই আমার কিছু নেই, আজ পর্যন্ত কোনো দলের বিরুদ্ধে কিছু বলে আমাকে যে জেতাতে বলছি তা নয়। সব যে দলই আসবে তারাও পলিটিক্স করছেন, রাজনীতি করছেন। পার্টি মানেই রাজনীতি, পলিটিক্স, তার মধ্যে রাজনীতির যা যা ব্যাপার সেসব থাকবেই। এই সবকে মেনে নিয়ে যিনি মুখ্যমন্ত্রী হবেন তাকে অধিনায়ক মনে করে নিয়ে তার দলের মধ্যে থেকে এই যে শিক্ষার দায়িত্বটা কিভাবে পালন করা যায়, যাতে আপনাদের আগামী প্রজন্ম, আমাদের ছেলেমেয়েরা, আমাদের পরবর্তী প্রজন্ম যাতে সারা বিশ্বের মধ্যে একদম দাপিয়ে বেড়াতে পারে, তার একটা সুযোগ রয়েছে। কারণ প্রযুক্তি যেখানে এসছে, এআই আজকে যেখানে চলে এসছে, সেখানে বুঝতে হবে যে সবথেকে বেশি প্রভাবিত হতে চলেছে শিক্ষা ব্যবস্থা। সারা শিক্ষা ব্যবস্থাটা সাংঘাতিকভাবে বদলে যেতে চলেছে। এটা যারা বুঝতে পারছেন না, তারা কিছুই বুঝলেন না। আর এর যে লাভটা যদি নিতে হয়, এই যে প্রযুক্তি এমন একটা জায়গায় এসে আমাদের দাঁড় করিয়েছে, এর লাভ যদি নিতে হয় প্রকৃতভাবে, তাহলে একজন বিরাট শিক্ষাবিদ হয়ে বা একজন বিরাট শিক্ষক হয়ে বা এইসব হলে কোনো কাজ হবে না। নীতি বিধি, রাজ্যের যে শিক্ষা ব্যবস্থা, সেটাকে এমনভাবে তার মধ্যে মূলভূত পরিবর্তন নিয়ে আসতে হবে, যেটা শিক্ষামন্ত্রী ছাড়া আর কেউ করতে পারবেন না। আর শিক্ষামন্ত্রীকে দারুণভাবে কাজ করতে হবে। প্রত্যেক দিন আপনাদের কাছে গিয়ে, ইলেকশনের আগে আপনাদের কাছে এসে ভোট দিন করা নয়, কিন্তু যদি জিতিয়ে দেন তাহলে প্রত্যেক দিন আপনাদের কাছে গিয়ে আপনাদের সঙ্গে ক্যাম্পেন করা, কি করে আপনারা যাতে নতুনভাবে নতুন দাবিটা করেন। কারণ একটা জিনিস মনে রাখবেন, গণতন্ত্রে যতক্ষণ না জনগণ কিছু দাবি করে ততক্ষণ কাজ হয় না। তাহলে এই 5 বছরে আমার কাজ হবে আপনাদের সঙ্গে মিলে আপনাদের কাছ থেকে দাবিটা তৈরি করা, যে আপনারা কি চাইবেন। আপনারা তো আমাকে ডিগ্রির মন্ত্রী হিসেবে আমি ভোট চাইছি না, আমি নির্বাচিত হতে চাইছি না। তাহলে আপনার ছেলেমেয়েদের শুধু ডিগ্রি পাবে এটা ভাবলে ভুল। আপনার ছেলেমেয়েরা শিক্ষা পাবে, আর শিক্ষাটা পাওয়ার জন্য শুধু ডিগ্রি পাওয়াটা আর পর্যাপ্ত হবে না, এটা মনে রাখতে হবে। এখনই নয়, কিন্তু এরপরে যত দিন আসবে, আগামী 2 বছর 3 বছর 4 বছরের মধ্যে দেখবেন ডিগ্রির আর অত কোনো দাম নেই। তাহলে ডিগ্রির মন্ত্রী না করে শিক্ষামন্ত্রী করতে গেলে, শিক্ষামন্ত্রী পেতে গেলে কীরকম মানুষ দরকার? একজন ধর্মপরায়ণ মানুষ, আর একজন মানুষ যে এই ব্যাপারটাকে, শিক্ষা ব্যাপারটাকে গুলে খেয়েছেন, এটা নিয়ে তার সাধনা। আর বিশেষ করে প্রযুক্তিশীল শিক্ষা, এই ব্যাপারটাকে যিনি গুলে খেয়েছেন। নিজেকে সেই হিসেবে সেরকম একজন প্রার্থী, সেরকম একজন মন্ত্রী পদের
দাবিদার হিসেবে, প্রার্থী হিসেবে আপনাদের সামনে রাখছি। দেখবেন এমনিতেই 10 জনকে দরকার হয় এই নমিনেশন ফাইল করার জন্যে। আমার মতন মানুষ যিনি সারা জীবন রাজনীতি করে বেড়াননি, তার জন্য এই 10 জন মানুষকে পাওয়াটাই আজকের দিনে বিরল, খুব সহজ নয়। কিন্তু অনেকগুলো ভিডিও করা আছে, এই ভিডিওটাও শুনলেন। এটা শুনে যদি কারোর মনে হয়, বিশেষ করে 116 নম্বর মানে রাজারহাট নিউ টাউন, যে এলাকায় আমি বসবাস করি, এই রাজারহাট নিউ টাউন যে কনস্টিটুয়েন্সি, এই কনস্টিটুয়েন্সিতে যদি আপনারা মনে করেন যে আমার কথাবার্তা শুনে মনে হচ্ছে এর মধ্যে কিছু দম রয়েছে, তাহলে এগিয়ে আসুন। এই ভিডিওটা দেখে নিশ্চয়ই কয়েকটা আপনারা প্রশ্ন করুন, লাইক দিন, ডিসলাইক দিন, যাই দেবেন দিন, কিন্তু এগিয়ে আসুন। চলুন কথাবার্তা শুরু করি। বেশি দিন নেই, 20টা দিন সময় আছে। এই 20 দিনের মধ্যে কিন্তু অনেক কিছু হয়ে যেতে পারে। আপনাদের হাতে রয়েছে চাবিকাঠি। আজকের জন্য এতটাই। নমস্কার।